রং বেরঙের রশ্মি ফেটে বের হলো এবং তারপর সেই ডিমটি তীব্র আলোয় অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় এক অত্যন্ত সুন্দরী নারী প্রকট হলেন। রঙা, বিল্লা এবং শেঠ কারমচাঁদ তিনজনেই ভয়ে কাঁপতে লাগল। আরে আরে, কুন্দন একটি গাছের নিচে বসে পড়লেন। তিনি রুটি বের করলেন এবং সবজির সঙ্গে খেতে শুরু করলেন। যেই তিনি প্রথম গ্রাসটি খেলেন, তখনই তার কানে একটি আওয়াজ ভেসে এলো। হরিও হরিও হরিও। বাবা, তুমি কি আমাদেরও তোমার সঙ্গে খাবার খাওয়াতে পারো? হ্যাঁ, আমরা কাল থেকে না খেয়ে আছি বাবা। কুন্দন উপরে তাকালেন। একজন সাধু মহারাজ সামনে দাঁড়িয়ে তাকে ঘুরছিলেন। কুন্দনের মনে একটি দুষ্টুমি এসে গেল। সে মুচকি হাসল। সাধু মহারাজ, একটি শর্তেই আমি আমার খাবারের ভাগিদার আপনাকে বানাতে পারি। হ্যাঁ বাবা, বলো কি শর্ত? মহারাজ, আমাকে প্রথমে এটা বলুন যে আমি কি কখনো ধনী হতে পারবো, নাকি এইভাবেই গরিবিতে আমার জীবন কাটবে? সাধু এদিক ওদিক তাকালেন এবং শান্ত স্বরে বললেন, এটা বল বাবা, এই ক্ষেতটি কার? আমার মহারাজ। আর এই বলদগুলি, এগুলো কার? এগুলোও আমার। সাধু রহস্যময় হাসি নিয়ে বললেন, সবকিছুই তো আছে তোমার কাছে। আরে বাবাজি, আমার কাছে যা কিছু আছে তা নিয়ে আমি সন্তুষ্ট নই। আমি এত ধনী হতে চাই যে কখনো কোনো পরিশ্রমই না করি, আর তবুও আমার জীবন আরামে কাটতে থাকুক। এটা তো আমি তোমার হাত দেখেই বলতে পারি। তবে হ্যাঁ বাবা, আমারও একটি শর্ত আছে। কেমন শর্ত বাবাজি? প্রথমে আমাকে তোমার খাবারের ভাগিদার বানাও, তারপর বলবো। কুন্দন মুচকি হাসলেন এবং সাধুকে নিজের সঙ্গে বসিয়ে নিলেন। দুজনে একসঙ্গে খাবার খেলেন। খাবার শেষে সাধু কুন্দনের হাত ধরলেন এবং হাসতে হাসতে বললেন, আরে সত্যি বলতে কি, তোমার ভাগ্য তো সত্যিই খুব ভালো। বিশ্বাস করো, তুমি যতটা ধনী হওয়ার কথা ভাবছো, তোমার ভাগ্যে তার চেয়েও অনেক বেশি ধন লেখা আছে বাবা। এইটুকু বলে সাধু যেতে লাগলেন, কিন্তু কুন্দন আওয়াজ দিয়ে বলল, সাধু মহারাজ, এমনটা তো নয় যে আপনি আমাকে এমনি বলে এড়িয়ে গেলেন। আমি তোমাকে যা বলেছি বাবা, এক একটি কথা সত্য। শুধু একটা কথা মনে রেখো, ভবিষ্যতে যদি কোনো প্রাণী বা পাখিকে বিপদে দেখতে পাও, তবে নিঃস্বার্থভাবে তার সেবা করো। কারণ তোমার ধনের লালসা আছে, কিন্তু তুমি লোভী নও। তোমার মন ভিতর থেকে শুদ্ধ, সেখানে মানুষত্ব বাস করে। হ্যাঁ, এটা আলাদা কথা যে তুমি এখনো সেই মানুষত্বকে চিনতে পারোনি। হরিও হরিও হরিও। এইটুকু বলে সাধু সেখান থেকে চলে গেলেন। কুন্দন আবার নিজের ক্ষেতের কাজে লেগে গেলেন, কিন্তু সাধুর কথাগুলি ভাবতে থাকলেন। কিছুক্ষণ পরে কুন্দন গভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। তখনই সামনে থেকে তার প্রতিবেশী বলরাম এসে, কুন্দন, আরে ও কুন্দন, আরে ভাই কুন্দন, কতক্ষণ ধরে রাখছি তোকে? কোন গভীর চিন্তায় ডুবে আছিস ভাই? হ্যাঁ, ওহ, এই যে বলরাম, জানিস তো আজ মাঠে আমার সঙ্গে একজন সাধু মহারাজের দেখা হয়েছিল। তিনি আমার হাত দেখে বললেন যে আমার কপালে প্রচুর ধন লেখা আছে। কিন্তু কেন জানি না, সত্যি বলতে কি বলরাম, আমার কিন্তু তার কথায় কোনো সত্যি মনে হলো না। আরে ভাই, কখনো কখনো নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কিছুটা অন্যরকম করতে হয়। আমি কিছু বুঝলাম না। দেখ কুন্দন, ব্যবসায়ীরাই খুব বড় ধনী হয়। এখন দেখ, আমরা হলাম কৃষক, কষ্ট করে মাটির বুক চিরে শস্য ফলাই, কিন্তু আমরা তা নিজের ইচ্ছা মতো বিক্রি করতে পারি না। রাজা শস্যের দাম ঠিক করে রেখেছেন, সেই দামেই আমাদের বিক্রি করতে হবে। এই কারণেই আমাদের আয় সীমিত। আর আমার মনে হয় তোমার ব্যবসা করা উচিত। হতে পারে ব্যবসা করলে তোমার ভাগ্য বদলে যাবে। এইটুকু বলে বলরাম সেখান থেকে চলে গেলেন। কুন্দন বাড়ি পৌঁছলেন এবং বলরামের কথাগুলি ভাবতে থাকলেন। আসলে বলরামের কথায় সত্যতা তো আছে। মানে, এত পরিশ্রম করে শস্য ফলানোর পর শেষ পর্যন্ত পাওয়া যায়টা কি? শুধু দুবেলার খাবার। একটা কাজ করি, কাল শেঠ করমদাসের হাভেলিতে যাই। সে ঋণ দেবে এবং কিছু ঋণ নিয়ে আমি ব্যবসা শুরু করি। পরের দিন কুন্দন শেঠ করমদাসের হাভেলিতে গিয়ে পৌঁছলেন। শেঠজি, প্রণাম প্রণাম। শেঠজি,
আমার আপনার কাছে কিছু ঋণ দরকার। ঋণ চাই? আরে বাবা, কিন্তু যতদূর আমি জানি তোমার জমি তো বেশ উর্বর এবং ভালো ফসলও দিচ্ছে, তাহলে তোমার ঋণের কি প্রয়োজন? শেঠজি, একজন সাধু মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে আমার কপালে প্রচুর ধন লেখা আছে। এখন আমার মনে হচ্ছে যে ব্যবসা করলে আমি আরও বেশি টাকা উপার্জন করতে পারি। তার মানে তুমি একজন সাধুর কথায় এসে ঋণ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যাই হোক, এটা তোমার ব্যাপার, তুমি জানো। কিন্তু আমি এইভাবে ঋণ দিই না। যদি দিই তবে কিছু বন্ধক রাখতে হয়। দেখো ভাই, তোমার ক্ষেত তো উর্বর, তুমি তোমার ক্ষেত বন্ধক রেখে দাও। শেঠজি, আমি কিছু বন্ধক রাখব না, শুধু আপনি আমাকে ঋণটা দিয়ে দিন। ব্যবসায় লাভ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি সুদ সমেত আপনার ঋণ ফিরিয়ে দেব। পাগল হয়ে গেছিস নাকি রে? আরে কি ভরসা যে তুই আমার ঋণ ফেরত দিবি কি দিবি না? হ্যাঁ, আরে শেঠজি, এ কি কথা বলছেন? আমার কথা কি ভরসার যোগ্য নয়? আরে বাবা, কথার কোনো দাম হয় না। হ্যাঁ, তো ঠিক আছে শেঠজি, আমারও আপনার কাছে ঋণ চাই না। আমি এতটাও সক্ষম যে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নেব। কিন্তু মনে রাখবেন শেঠ, যেদিন আমি ধনী হয়ে যাব সেই দিন আপনার ভাণ্ডার ফাঁস করে দেব। আপনি না জানি কত গরিব গ্রামবাসীর জমির ঋণ দেওয়ার নামে তাদের ওপর চড়া সুদ লাগিয়ে দখল করেছেন, বুঝলেন? আরে দূর হ এখান থেকে। তার আগে আমি আমার চাকর রঙ্গা বিল্লাকে দিয়ে তোর হাড়পাজর না ভাঙিয়ে দিই। আরে যা, বেরো এখান থেকে, বেরো। শেঠের সব কথা শুনে কুন্দন ক্রোধিত হয়ে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন। নরাতর পরের দিন কুন্দন আবার খেতে কাজ করতে লাগলেন। কাজ করতে করতে তিনি নিজের সঙ্গে কথা বলতে বলতে বললেন, হ্যাঁ, শেঠের সঙ্গে তো ঝগড়া করে এলাম। এখন এই ধনের ব্যবস্থা কোথা থেকে করব রে কুন্দন? কোথা থেকে করি, কি করি? এইসব ভাবতে ভাবতে তিনি সারাদিন কঠোর পরিশ্রম করতে লাগলেন। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে তার নজর ঝোপের মধ্যে পড়ে থাকা একটি আহত ময়না পাখির ওপর পড়ল। পাখিটি অজ্ঞান ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। হে ভগবান, দেখে মনে হচ্ছে যেন এটি কোনো ধারালো ডালের সঙ্গে ধাক্কা খেয়েছে এবং অজ্ঞান হয়ে গেছে। বাবা রে বাবা, এর শরীর থেকে তো রক্ত ঝরছে। আরে রে, যদি এর চিকিৎসা না করা হয় তবে তো বেচারি মারা যাবে। একটা কাজ করি, এটিকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করি। কুন্দন স্নেহের সঙ্গে ময়না পাখিটিকে তুললেন এবং নিজের বাড়িতে নিয়ে এলেন। তিনি ভেষজ গাছগাছড়ার লেপ তৈরি করে তার ক্ষতস্থানে লাগালেন। কিছুক্ষণ পরে রক্তপাত বন্ধ হল, কিন্তু ময়না পাখির জ্ঞান ফিরল না। রাত গভীর হল এবং কুন্দন ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে কুন্দনের ঘুম ভাঙতেই দেখলেন যে ময়না পাখিটির জ্ঞান ফিরে এসেছে। সে এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ সে মানুষের ভাষায় বলল, আমি এখানে কি করে এলাম? ময়না পাখির মুখ থেকে মানুষের ভাষা শুনে কুন্দন চমকে গেলেন। আরে বাবারে বাবা, এ তো এক অলৌকিক ঘটনা। আরে তুমি মানুষের গলায় কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি একটি জাদু করি, জঙ্গলের ময়না পাখি। সেখানে পাখি এবং প্রাণীরা মানুষের ভাষাতেই কথা বলে। উড়তে উড়তে আমি আমার জঙ্গলের সীমা থেকে বাইরে চলে এসেছিলাম এবং হঠাৎ আমার শরীর একটি গাছের ধারালো ডালের সঙ্গে ধাক্কা খেলো। তারপরে আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, ব্যাপার হলো তুমি অজ্ঞান ছিলে এবং তোমার শরীর থেকে রক্ত ঝরছিল। যদি আমি তোমাকে তুলে বাড়িতে না আনতাম তাহলে তুমি মারা যেতে। তুমি খুব ভালো মানুষ। এই সংসারে এমন লোক খুব কমই আছে যারা পাখিদের যত্ন নেয়। এই কথা শুনে কুন্দন মুচকি হাসলেন, কিন্তু পরের মুহূর্তেই তার মাথায় যেন একটি জোর ধাক্কা লাগল। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, এ কি? সাধু মহারাজ তো আমাকে বলেও ছিলেন যে যদি ভবিষ্যতে কোনো প্রাণী বা পাখিকে বিপদে দেখি তবে তার সেবা করা উচিত। এই কথাটাই তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কি হলো, তুমি একা একা বিড়বিড় করছো কেন? কুন্দন পুরো ঘটনাটি ময়না পাখিকে জানিয়ে দিলেন। ময়না মনোযোগ দিয়ে শুনতে রইল। এর মানে হলো তুমি নিঃস্বার্থ মন নিয়ে আমার সেবা করেছো। সাধুর কথায় নয়, সাধু সত্যিই বলেছিলেন তোমার মন সোনার মতো শুদ্ধ। শুধু তুমি এটি জানো না। তুমি আমাকে সাহায্য করেছো, এবার আমি তোমাকে সাহায্য করব। কেমন সাহায্য? চলো আমার সাথে জঙ্গলে, আমি তোমাকে কিছু দেখাবো। সেটা দেখে তোমার চোখ আশ্চর্যে বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের?
চলো। ময়না কুন্দনকে নিয়ে একটি ঘন জঙ্গলে পৌঁছল। সে একটি ঝোপের কাছে এসে বসল। কুন্দন দেখলেন ঝোপের মাঝে একটি অদ্ভুত সোনালী রঙের ঝকঝকে ডিম পড়ে আছে। আরে বাবারে বাবা, এটা তো খুবই অদ্ভুত ডিম। আর এটা তো পুরোপুরি সোনার বলে মনে হচ্ছে। যদি আমি এটিকে বাজারে বিক্রি করে দিই তবে তো আমি অনেক ধন পেতে পারি। এই ভুলটিই করো না। হ্যাঁ, কি মানে? এই ডিমটি তোমার বাড়িতে নিয়ে যাও। তুমি আমার যেমন সেবা করেছিলে ঠিক তেমনই এর সেবা করো। হতে পারে যখন অন্য কেউ এই ডিমের রহস্য জানতে পারবে তখন সে এটিকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, যে কোনো মূল্যে তোমাকে এই ডিমের রক্ষা করতে হবে। তোমার মনে এর প্রতি ভালোবাসা জাগাও, তারপর দেখো তোমার ভাগ্য স্বয়ং বদলে যাবে। এবার আমার জাদুকরি জঙ্গলে ফেরার সময় হয়ে গেছে, আমি আর ফিরে আসব না। এই কথা বলে ময়না পাখিটি উড়ে গেল। সে কুন্দনের মনে শত শত প্রশ্ন রেখে গেল। কুন্দন সোনার ডিমটি তুললেন এবং বাড়ি নিয়ে এলেন। তিনি সেটিকে নিজের ঘরে রেখে মনোযোগ সহকারে দেখতে লাগলেন। বুঝতে পারছি না যে এই ময়না রানী আমার কাছে আসলে কি বলতে চেয়েছিল। এটি সোনার ডিম, এর রক্ষা করতে হবে এবং এর প্রতি ভালোবাসা জাগাতে হবে। খুবই অদ্ভুত ধাঁধা। যাই হোক, আমার খুব ঘুম পাচ্ছে। সকালে উঠে দেখি, হয়তো এর রহস্য বুঝতে পারবো। এইটুকু বলে কুন্দন ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে যখন কুন্দন ঘুম থেকে উঠলেন তখন দেখে তিনি চমকে গেলেন। তিনি দেখলেন যে সোনার ডিমটি এখন বড় হয়ে গেছে। আরে বাবারে বাবা, এ কি কাণ্ড! যখন আমি এটিকে এখানে রেখেছিলাম তখন তো এটি ছোট ছিল। এটা হঠাৎ করে বড় হয়ে গেল কি করে? কুন্দন খুব মনোযোগ সহকারে ডিমটি দেখতে লাগলেন। ওহ, যাই হোক না কেন, যদি এটা বড় হতে থাকে তাহলে তো আমারই লাভ, তাই না? যত বড় সোনার ডিম তত বেশি এর দাম। বাহ 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 বাহ। এইটুকু বলে কুন্দন ক্ষেতের দিকে চলে গেলেন। সন্ধ্যায় যখন তিনি ফিরে এলেন তখন দেখলেন যে ডিমটি এখন আরও বিশাল হয়ে গেছে। আরে বাবারে বাবা, এ কি! এই ডিমটা তো আরো বড় হয়ে গেল। এখন শুধু দেখতে থাকি এটা কতটা বড় হয়। নিশ্চয়ই সেই ময়না পাখির কথাগুলির মধ্যে কোনো না কোনো গভীর রহস্য ছিল। হ্যাঁ। রাতে কুন্দন ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে যখন তার চোখ খুলল তখন দেখলেন যে ডিমটি এখন একজন মানুষের সমান আকারে হয়ে গেছে। বাবা গো বাবা, এই সোনার ডিমটা তো এখন মানুষ যতটা বড় হয়ে গেছে। যদি এত বড় ডিম আমি বিক্রি করে দিই তবে তো আমার আর ধনের কোনো অভাবই থাকবে না। হঠাৎ সেই ডিমটি থেকে একটি নারীর কণ্ঠস্বর আসল। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। ডিমর ভেতর ঠকা নারীর কণ্ঠস্বর শুনে কুন্দন ভয় পেয়ে গেলেন। আরে এ কি! ডিমের ভেতর থেকে এই মেয়ের গলা আসছে। কোথাও সেই ময়না পাখিটি আমাকে কোনো বিপদে ফেলে দিল না তো? বাকি কথা পরে বলো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু কিন্তু তুমি কে? সেটা আমি তোমাকে বলতে পারবো না। যদি আমি বলি তাহলে এই মুহূর্তে জ্বলে ছাই হয়ে যাব। ও, তাহলে আমি কি করে ভরসা করি যে তুমি কোনো মানুষ? কি জানি, হয়তো তুমি কোনো অনুক্ষয়ত, তুমি কোনো ডাইনি, রাক্ষসী বা পিশাচী হতে পারো। আমি কি করে মেনে নিই যে তুমি মানুষ? না আমি রাক্ষসী, না পিশাচী, এবং নাই কোনো ডাইনি। কুন্দন গভীর চিন্তায় ডুবে গেলেন। কিন্তু আমি তোমাকে খাবার দেব কি করে? মানে, তার জন্য তো আমাকে ডিমটা ভাঙতে হবে, তাই না? এমন করার চেষ্টা ভুলেও করবে না। যদি তুমি ডিম ভাঙো তাহলে তুমিও জ্বলে ছাই হয়ে যাবে। তাহলে এই বলো যে আমি তোমাকে খাবার দেব কি করে? তুমি তো ডিমের ভেতরে আছো। খাবার ডিমের সামনে রেখে দাও, সেটা অদৃশ্য হয়ে যাবে এবং আমার কাছে পৌঁছে যাবে। কুন্দন রুটি তৈরি করলেন, সুস্বাদু সবজি বানালেন এবং ডিমটির সামনে রেখে দিলেন। পরের মুহূর্তেই ডিম থেকে রং বেরঙের রশ্মি বেরিয়ে এলো এবং খাবার অদৃশ্য হয়ে গেল। ও সত্যি, খাবার তো সত্যিই অদৃশ্য হয়ে গেল। খাবারটা খুব সুস্বাদু ছিল। এত ভালো খাবার আমি আমার জীবনে খাইনি। তুমি কি তোমার স্ত্রীকে দিয়ে বানিয়েছো? না না না, আমার বিয়েটি হয়নি। সব খাবার আমি নিজেই বানিয়েছি। তাহলে তো তোমার স্ত্রী খুব ভাগ্যবতী হবে। তাকে তো রান্না করাই লাগবে না। যদি আমি এই ডিম থেকে বাইরে থাকতাম তাহলে আমি নিশ্চিতভাবে তোমাকে বিয়ে করতাম। কুন্দন তার কথা শুনে হেসে ফেললেন। যাই হোক, তুমি যাই হও না কেন, খুব চঞ্চল মেয়ে। আচ্ছা চলো, আমি খেতে যাচ্ছি। সন্ধ্যায় এসে তোমার সাথে কথা বলবো। যাই হোক, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ চলো, সন্ধ্যায় দেখা হচ্ছে আমার। কি? তাহলে কি আমি সারাদিন এভাবেই বসে থাকবো? আচ্ছা, তাহলে কি আমি কাজও করব না? দেখো ভাই, আমাকে পরিশ্রম করতে হয়।
আমি তো কোনো রাজা মহারাজা নই যে সিংহাসনে বসে বসে আরাম করে জীবন কেটে যাবে। চলো সন্ধ্যায় এসে দেখা করব। এইটুকু বলে কুন্দন খেতে চলে গেলেন। সন্ধ্যায় যখন ফিরলেন তখন আবার সেই একই কণ্ঠস্বর ভেসে এলো। আমার খুব জোরে খিদে পেয়েছে। কুন্দন তাড়াতাড়ি খাবার তৈরি করলেন এবং ডিমটি সামনে রেখে দিলেন। খাবার আবার অদৃশ্য হয়ে গেল। বাহ, তুমি খুব সুস্বাদু খাবার বানিয়েছো। এখন থেকে তোমাকে রোজ সকালে আমাকে খাবার দিয়ে এবং দুপুরে ডিমের সামনে খাবার রেখে যেতে হবে। ধরতেরি, সেই ময়না পাখিটি বলতো যে এই ডিমটির সেবা করলে আমার ভাগ্য বদলে যাবে, কিন্তু এখানে তো উল্টোটাই হচ্ছে। আগে শুধু নিজের জন্য রুটি বানাতাম, এখন দুজনের জন্য রুটি বানাতে হচ্ছে। খরচাও বেশি, পরিশ্রমও বেশি। বাহ, কি কপাল! কুন্দন হাসলেন এবং ডিমের ভেতর থেকেও নারীর হাসির আওয়াজ তে লাগল। আচ্ছা, একটা কথা বলো, তুমি কি সুন্দরী নাকি ন? জানি না, তবে আমার মা বলতেন যে আমি খুব সুন্দরী। ও, তাহলে তুমি ডিমের ভেতরে এলে কি করে? আমি চাইলেও বলতে পারবো না, কিন্তু নিয়তি একদিন অবশ্যই আমাকে এই সোনার ডিম থেকে মুক্ত করবে। আচ্ছা, আর তোমার নাম কি? কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল। তারপর ভেতর থেকে ধীরে একটি কণ্ঠস্বর এলো। কিটি কণ্ঠস্বর এলো। আমার নাম সোনি। কুন্দন শান্ত হয়ে গেলেন। রাত গড়িয়ে চলল এবং কুন্দন সারা রাত ডিমের ভেতরের সেই নারীটির সঙ্গে কথা বলতে থাকলেন। দিন কেটে যেতে লাগল, সময় পেরিয়ে গেল। এখন এটিই তার রুটিন হয়ে গে। তিনি শনির জন্য খাবার বানাতেন এবং সন্ধ্যায় ফিরে এসে তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। ধীরে ধীরে কুন্দনের মনে শনির প্রতি ভালোবাসার অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল। এখন তিনি তার সাথে কথা না বলে থাকতে পারতেন না। একদিন কুন্দন শনির সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় শেঠ কারমচাঁদের চাকর রঙা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কুন্দনের বাড়ি থেকে আসা নারীর কণ্ঠস্বর শুনে সে থমকে দাঁড়াল। এ কি, কুন্দনের তো বিয়েও হয়নি, সে বাড়িতে একা থাকে। তাহলে এই কোন নারীর সঙ্গে কথা বলছে? আমার দেখা উচিত। রঙা ধীরে ধীরে জানালা দিয়ে উঁকি মারল। সে দেখে হতবাবাক হয়ে গেল। সামনে একটি বিশাল সোনার ডিম ছিল এবং কুন্দন তার সাথে কথা বলছিলেন। ভেতর থেকে নারীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। আরে দাদা রে দাদা, এ কি গজব হে ভাই! এই কুন্দনের কাছে এত বড় একটা সোনার ডিম আর এর ভেতর থেকে নারীর কণ্ঠস্বর। আমার এই কথাটা শেঠ করমচাঁদকে জানানো উচিত। হাঁপাতে হাঁপাতে রঙা শেঠ কারমচাঁদের হাবেলিয়ে পৌঁছাল। শেঠ তার অন্য সঙ্গী বিল্লার সাথে বসেছিলেন। আরে শেঠজি, 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 আরজি আমি যা দেখলাম তা অবিশ্বাস্য। কুন্দনের বাড়িতে একটি বিশাল সোনার ডিম পড়ে আছে, মানে ধরে নিন একটা মানুষের সমান, এবং তার ভেতর থেকে একটা মেয়ের গলা শোনা যায়। হ্যাঁ, এ কি বলছে? কুন্দনের কাছে এত বড় বিশাল সোনার ডিম কোথা থেকে আসবে? শেঠ কারমচাঁদের মনে লোভের আগুন জ্বলে উঠল। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের রঙা? চল গিয়ে তার ডিমটা এখনই কেড়ে নি, চল। কিছুক্ষণের মধ্যেই শেঠ করমচাঁদ তার দুই চাকর রঙা ও বিল্লার সঙ্গে কুন্দনের বাড়িতে পৌঁছে গেলেন। জোরালো ধাক্কায় দরজা খুলে গেল। সেঠ, তোমরা এখানে কি করছো? আরে ভাই, তোর রহস্য আর রহস্য নেই। এই সোনার ডিমটা আমার হাতে তুলে দে, নয়তো জীবন থেকে হাত ধুয়ে ফেলবি, বুঝলি? হ্যাঁ, তাহলে আমার কথাও কান খুলে শুনে নাও শেঠ। চুপচাপ এখান থেকে চলে যাও। যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকে তাহলে ডিমটাতে হাত দিয়ে দেখাকো, হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। ফালতু বড়াই করিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। সোনার ডিম তারই হবে যে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। রঙা, বিল্লা, কি দেখছিস? তোরা মায়ের দুধ খেয়েছিস তো? আর তোদের হাতে লাঠিও আছে। এই হতভাগা কুন্দনের হাড় ভেঙে দে এবং ডিমটা ওর কাছ থেকে ছিনিয়ে নে। তাড়াতাড়ি করো। কুন্দন পুরো শক্তি দিয়ে তাদের মোকাবিলা করলেন, কিন্তু তারা ছিল তিনজন এবং সে একা। কুন্দনের মাথা ফেটে গেল, তার কপাল থেকে রক্ত বেরিয়ে এলো। রক্তাক্ত হওয়া সত্ত্বেও সে ডিমটিকে ভাঙতে দিচ্ছিল না। হঠাৎ তার মাথা থেকে পড়ে যাওয়া এক ফোঁটা রক্ত সেই সোনার ডিমটিকে স্পর্শ করল। পরের মুহূর্তেই ডিম থেকে রং বেরঙের রশ্মি ফেটে বের হলো এবং তারপর সেই ডিমটি তীব্র আলোয় অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় এক অত্যন্ত সুন্দরী নারী প্রকট হলেন। রঙা, বিল্লা এবং শেঠ কারমচাঁদ তিনজনেই ভয়ে কাঁপতে লাগল। আরে আরে, এ তো আমাদের রাজ্যের রাজকুমারী শনি, যে কয়েক মাস আগে এই জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিল। আমাদের 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 ক্ষমা করে দিন রাজকুমারী, মাফ করে দিন। এখান থেকে দূর হয়ে যাও।
আর মনে রেখো, যদি ভবিষ্যতে আবার কখনো কুন্দনের ওপর হাত তোলার চেষ্টা করো, তবে আমার চেয়ে বড় শত্রু তোমাদের আর কেউ হবে না। রঙা, বিল্লা এবং শেঠ করমচাঁদ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাজকুমারী, আপনি সোনার ডিমের ভেতরে গেলেন কি করে? শেষ পর্যন্ত এই রহস্যটা কি? এর পেছনে একটা গল্প আছে। আসলে আমার শিকার করার খুব শখ ছিল। আমি রোজ জঙ্গলে যেতাম এবং মাসুম পাখি ও পশুদের কোনো কারণ ছাড়াই মেরে ফেলতাম। একদিন আমি একটা পায়রার ডিম ভেঙে দিলাম। শনির চোখ জলে ভরে গেল। এইসব এক সাধু মহারাজ দেখছিলেন। তিনি ক্রোধিত হলেন এবং বললেন, তোর মনে পাখিদের প্রতি কোনো ভালোবাসা নেই, এই জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই একটি সোনার ডিমে বন্দী হয়ে থাকবি। আমি ভয় পেয়ে গেলাম এবং তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। সাধু বললেন, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তবে যদি কোনো ব্যক্তি এই ডিমটি পায় এবং নিঃস্বার্থভাবে তার সেবা করে, তাহলে ডিমটি বাড়তে থাকবে। আর যখন এর ওপর কোনো মানুষের রক্ত পড়বে, তখন তুই অভিশাপ থেকে মুক্তি পাবি। ও, তাহলে আপনি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলেন? হ্যাঁ, তোমারই জন্য। তুমি আমার নিঃস্বার্থ সেবা করেছো, আমাকে খাবার দিয়েছো, আমাকে জীবন দিয়েছো। শনি এগিয়ে এসে কুন্দনের হাত ধরলেন। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমারী, এ তো আমার জন্য সম্মানের বিষয় হবে। রাজকুমারী শনি কুন্দনকে রাজমহলে চলতে বললেন। দুজনেই রাজমহলে পৌঁছালেন। রাজা তার মেয়েকে জীবিত দেখে আনন্দে অশ্রু বিসর্জন করলেন। তোমার জন্যই আমাদের মেয়ে অভিশাপ থেকে মুক্ত হয়েছে কুন্দন। এই জন্য আমরা আমাদের মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব এবং তুমি এই রাজ্যের পরবর্তী রাজা বলে পরিচিত হবে। কিছুদিনের মধ্যেই রাজকুমারী শনি এবং কুন্দনের বিয়ে মহা আড়ম্বরের সাথে সম্পন্ন হল। গাঁয়ের সাধারণ কৃষক এখন রাজ্যের রাজা হয়ে গিয়েছিলেন।